সংস্কারের বিষয়ের যে ঘোড়া, সেই ঘোড়া অনেক দূরে গিয়ে গেছে। সেই ঘোড়াকে এখন লাগাম পরানোর চেষ্টা করছে সরকার দলীয় সদস্যরা। মাননীয় স্পিকার, এখানে সরকার দলের পক্ষে পার্থ ভাই তিনি দাঁড়িয়ে খণ্ডিত সংবিধানের কথা বলেন। জনগণকে যারা এখানে সংসদে দাঁড়িয়ে মূর্খ সাব্যস্ত করতে চাচ্ছেন, আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে। মাননীয় স্পিকার, এই সংসদে আপনার অনেক মামা চাচা খালু থাকতে পারে, কিন্তু সবাইকে মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন ভবিষ্যতে। মাননীয় সংসদ সদস্য আক্তার সাহেব আমার নাম নিয়ে বলেছেন, শুধু আমি একটু আনসার করি। সংসদের রীতি, মাননীয় স্পিকার, একটু আগে আক্তার সাহেব উনি আমাদেরকে এক প্রসঙ্গে বলেছেন মূর্খ বিএনপি। কারা শান্তি বাহিনী ছিল, কারা রাজাকার ছিল, কারা আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। জনাব আমদালি রহমান পার্থ যে কথাটি বলেছেন সেটার সূত্র ধরেই বলছি, আমরা জুলাইয়ের কথা বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছি, কিন্তু আমরা সংবিধান মানি না। মাননীয় স্পিকার, এ কথাটি ঠিক নয়। আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করছেন, এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। আক্তার হোসেন, রংপুর 4, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি আজকে এখানে উত্থাপন করেছেন, সেই প্রস্তাবের বিষয়ে আপনার আগে দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় স্পিকার, আপনি সেদিন বলেছিলেন বিরোধী দলীয় নেতার যে প্রস্তাব, সেই প্রস্তাবটার ব্যাপারে আপনি নিজেই বলেছিলেন যে যদি আইন প্রণয়ন সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে সেটাকে প্রস্তাব আকারে এখানে উত্থাপন করা যায় না। সেদিন বিরোধী দলের ব্যাপারে আপনি যে কথাটি বলেছিলেন, সে কথাটি কেন সরকার দলের ব্যাপারে বলেন নাই, সেটি বিষয়ে আপনাদের প্রশ্ন রয়েছে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য আছে। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সেটা আইন প্রণয়ন সংক্রান্ত কোনো ইস্যুতে ছিল না। মাননীয় স্পিকার, কারণ আইন অলরেডি প্রণীত হয়েছে, আদেশ জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, সংবিধান সংস্কার পরিষদের আমরা শপথ গ্রহণ করেছি। আইনের কোনো প্রসঙ্গ এখানে ছিল না, বরং যে আইন হয়েছে সেটাকে বাস্তবায়নের প্রশ্ন এখানে ছিল। মাননীয় স্পিকার, আরেকটি কথা মাননীয় স্পিকার আপনাকে বলতে চাই, মাননীয় ডেপুটি স্পিকার এখানে ছিলেন, আর একজন সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল, তিনি একটি মুলতবি প্রস্তাব এখানে উত্থাপন করেছিলেন। সেই মুলতবি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত কি সেটা না জানিয়ে পরের প্রস্তাব এখানে দেওয়া হলো। মাননীয় স্পিকার, সেই বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা একটা কথা খুবই স্পষ্ট করে বলতে চাই, মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেখানে তিনি বলেছেন জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা সংবিধান সংশোধন, পরিবর্তন, আইন প্রণয়ন, এই বিষয়গুলোর কথা তিনি সেখানে বলেছেন এবং বলেছেন এটা বাস্তবায়নের পথরেখা কি হতে পারে সেই নিয়ে আজকের এই মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে যে প্রস্তাবটি তিনি এখানে উত্থাপন করেছেন সেই প্রস্তাবটি উত্থাপন হওয়ার যোগ্য প্রস্তাবই নয়। মাননীয় স্পিকার, যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন তারা যে স্মৃতি বিস্মৃত হয়ে গেছেন সেই বিষয়টা আমাদেরকে কষ্ট দেয়। মাননীয় স্পিকার, আমাদের মনে রাখা প্রয়োজন 31শে জুলাই যেদিন ঐক্যমত্য কমিশনে সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা কনক্লুশন হলো, সেই বৈঠকেই বাস্তবায়নের বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে সেটা নিয়ে সকল রাজনৈতিক দল আমরা সেখানে প্রস্তাব উত্থাপন করেছিলাম। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐক্যমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে। সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেসে তারা প্রেসিডেন্টের দিকে তারা ফিরে যেতে চায়। মাননীয় স্পিকার, সংস্কারের বিষয়ের যে ঘোড়া, সেই ঘোড়া অনেক দূরে গিয়ে গেছে। সেই ঘোড়াকে এখন লাগাম পরানোর চেষ্টা করছে সরকার দলীয় সদস্যরা। মাননীয় স্পিকার, সংস্কারের যে পুরো বিষয়বস্তু, এখানে জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এই 5টা ধাপ রয়েছে। মাননীয় স্পিকার, আজকে এখানে যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন মাননীয় স্পিকার, তারা আদেশের কথা বলেন না, তারা অধ্যাদেশের কথা বলেন না, তারা গণভোটের কথা বলেন না, তারা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেন না, তারা শুধুমাত্র জুলাই সনদের কথা বলেন। ওই জুলাই সনদ, যেই জুলাই সনদটা শুধুমাত্র তাদের পক্ষে, জুলাই সনদ উইথ নোট অফ ডিসেন্ট। মাননীয় স্পিকার, একটা কথা এখানে স্মরণ করে দেওয়া প্রয়োজন, 17 অক্টোবর জুলাই সনদ সংসদ ভবনের বাইরে স্বাক্ষর করা হয়েছিল। তার পূর্বে ঐক্যমত্য কমিশন কর্তৃক আমাদেরকে যে জুলাই সনদের কপিটা দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার, এই জুলাই সনদের কপির মধ্যে আপনি কোনো পয়েন্টে দেখবেন না সেখানে কোনো নোট উল্লেখ আছে। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের সরকার দলের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী তারা বারংবার একটা নোটের কথা উল্লেখ করেন। সেই নোটটা হচ্ছে কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয় নাই। ঐক্যমত্য কমিশন আমাদেরকে যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল সেই খসড়ার মধ্যে এটা ছিল না। কোনো একটা দল বা কোনো একজন ব্যক্তি এই সংসদ প্লাজার সামনে এসে নিজের মতো করে এই নোটটি সেখানে অন্তর্ভুক্ত করেছিল যাতে জাতির সঙ্গে প্রতারণা করা যায়। মাননীয় স্পিকার, আমরা এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের
এখানে যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই জোটটি কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খুঁজছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আর একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোথায় থেকে তার ভিত্তি আসলো, কোথায় থেকে তার আইনগত বৈধতা পাওয়া গেল, সেই প্রশ্নটা এখানে অনেকে করছেন মাননীয় স্পিকার। কিন্তু জুলাই সনদ আদেশটা তারা যদি পড়তেন, সেই জুলাই সনদ আদেশের একেবারে প্রিয়াম্বলের মধ্যে বলা আছে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে এই জুলাই সনদের যে আদেশ, সেই আদেশটা জারি করা হয়েছিল মাননীয় স্পিকার। যারা জনগণকে এই কথা বলছে যে জনগণ গণভোটের এতগুলো বিষয় তারা কি পড়ে, জুলাই সনদ এতগুলো বিষয় পড়ে তারা কি ভোট দিয়েছেন, জনগণকে যারা এখানে সংসদে দাঁড়িয়ে মূর্খ সাব্যস্ত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলি, আপনাদের এই পজিশন গণভোটের পক্ষে হ্যাঁ বলার পরে আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে মাননীয় স্পিকার। আমরা এই কথাটা আপনার মাধ্যমে তাদের কাছে জানিয়ে দিতে চাই। একটা বিষয় মনে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, এখানে সরকার দলের পক্ষে পার্থ ভাই তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন সংবিধান একটা কোয়াজি কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্য দিয়ে আছে। সরকারি দলের একজন এমপি যখন কোয়াজি কনস্টিটিউশনাল কথা বলেন, অর্থাৎ খণ্ডিত সংবিধানের কথা বলেন, তখন কিন্তু আমাদের যুক্তি বেশি সাব্যস্ত হয় মাননীয় স্পিকার, কারণ তারা বারংবার সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের কথা বলছেন। কিন্তু আমরা বলছি এটাই বাস্তবতা যে বাংলাদেশ 5 আগস্টের পরে একটা এক্সেপশনাল অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে মাননীয় স্পিকার। আমরা কনস্টিটিউশন পুরাটা মানতেও পারি নাই, পুরাটা ছাড়তেও পারি নাই, এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে আসতে হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সময়টাতে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো, সেটা কোনো সংবিধানের ভিত্তিতে হয় নাই, কোনো আইনের ভিত্তিতে হয় নাই, সেটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। অ্যাটর্নি জেনারেল তিনি যেভাবে নিয়োগ পেয়েছিলেন সেটাও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। এই যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সেই সময়টাতে এক্সেপশনাল একটা পরিস্থিতিকে আমরা ডিল করেছিলাম, সেই পরিস্থিতিকেই টেকসই করার জন্য এই যে আদেশ, সেই আদেশটাও জনগণের অভিপ্রায় এবং ক্ষমতার ভিত্তিতে এটাকে জারি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা বিষয় একটু জানিয়ে রাখা প্রয়োজন, আমরা জুলাই সনদে এমন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো সংবিধানের মৌলিক যে কাঠামো আছে সেই কাঠামোর সেখানে ব্যত্যয় তৈরি করে। আমরা সেখানে বিচার বিভাগকে আমরা বিভিন্ন শহরে আমরা নিয়ে যাওয়ার কথা বলেছি, বিভাগীয় শহরে, সেই বিষয়ে বাংলাদেশের এর আগের কোর্টে তারা রায় দিয়েছিল যে এটা অসাংবিধানিক। এই ধরনের কিছু পরিস্থিতি এখানে রয়েছে মাননীয় স্পিকার। এমন অনেকগুলো সংশোধনী রয়েছে, এমন অনেকগুলো প্রস্তাব রয়েছে, সংস্কার রয়েছে যেগুলো শুধু সংশোধনী দিয়ে সেটাকে টেকসই করা সম্ভব নয় মাননীয় স্পিকার। সে কারণে ঐক্যমত্য কমিশনে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান করতে হবে। সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল সংসদের মাধ্যমে সেটা করতে হবে এবং তারপরে ঐক্যমত্য কমিশনে সকলে মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম গণপরিষদ না, সংশোধনা গাঠনিক ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ, তার মাধ্যমে এই বিষয়টা সুরাহা করতে হবে মাননীয় স্পিকার। যদি তারা আজকে সেটা ভুলে গিয়ে থাকেন, সেই ভুলে যাওয়ার স্মৃতিগুলো তাদের মনে না পড়তে পারে, বিটিভিতে সেগুলো টেলিকাস্ট করা হয়েছিল, সেখান থেকে তারা যেন দেখে নেয় কিভাবে সংবিধান সংস্কার পরিষদের আইডিয়াটা সেখানে এসেছিল। এখানে জুনায়েদ সাকিব ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে নূর ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে যারা আছেন তারাই আজকে সেটাকে ভুলে গিয়েছেন মাননীয় স্পিকার। এটা আমাদেরকে বড়ই হতাশ করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 1 মিনিট সময় বাড়িয়ে যাচ্ছি আপনার কাছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এক মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তখন মাইক অফ হয়ে যাবে। সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি পড়তে মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা যে ঝুলানো হচ্ছে না, সেই জায়গার ভিত্তিটা কোথায় থেকে আসলো মাননীয় স্পিকার? এটা তো জনগণ ভিত্তিটা দিয়েছে, সেই কারণে সেটা মাননীয় স্পিকার। আমরা এই কারণে একটা কথা বলতে চাই, আজকে জুলাই সনদের যে আদেশ এবং যে গণভোট সম্পন্ন হয়েছে, সেই গণভোটের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে আমরা একটু তাকাই। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতে হবে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে, একটা উচ্চ কক্ষ হবে যেটা ভোটের পিয়ার অনুযায়ী হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা নতুন ফর্মুলায় হবে। এই বিষয়গুলো বিএনপি পালন করতে চায় না বিধায় তারা আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা খুবই বিনীতভাবে তাদের কাছে একটা কথা জানতে চাই, এই বিষয়টা কোনোভাবেই কোনো বিতর্কের বিষয়বস্তু নয়, এটা কোনো আলোচনার বিষয়বস্তু নয়। বাস্তবায়ন জুলাই সনদ কেমন করে হবে? ঐক্যমত্য কমিশনে সেই আলোচনাগুলো কমপ্লিট হয়ে গেছে। অতএব আজকে যে প্রস্তাবটা নিয়ে আসা হয়েছে, এই প্রস্তাবটা গ্রহণ না করার জন্য মাননীয় স্পিকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এই সংসদে আপনার অনেক মামা চাচা খালু থাকতে পারে, কিন্তু সবাইকে মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন ভবিষ্যতে। পরবর্তী বক্তা আন্দালিন রহমান, ভোলা 1, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আর বক্তব্য আরম্ভ করছি। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি মাননীয় স্পিকার, আপনি যখন ছিলেন না এখানে, সংসদ যখন ব্রেকে ছিল, তখন আমাদের বিরোধী দলের মাননীয় কিছু তরুণ সদস্যরা আমাদের গ্যালারিতে যারা ছিল তাদের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এটা সংসদের রীতি। মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন, এগুলি রেকর্ডেড আছে, আপনি দেখতে পারবেন। আমি এটাই বলার চেষ্টা করছি, আমি খারাপ বলছি না, আমি বলছি আমাদের জুলাইদের সাথে ডিল করার জন্য আরো অনেক
ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা আর কিছুই বলি নাই, যে ওনারা যেহেতু আহত, ওনারা নিহত, দে পেড দ্য প্রাইস, উই আর হেয়ার, এই কারণে আমাদের সহ্য ক্ষমতা আরো বাড়াতে হবে। আমি এই ব্যাপারে এইটাই বলছি, এর চেয়ে বেশি কিছু বলে নাই। যাক, অনেকগুলি ব্যাপার আসছে। মাননীয় সংসদ সদস্য আক্তার সাহেব আমার নাম নিয়ে বলেছেন, শুধু আমি একটু আনসার করি। কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারে একটা কথা আসছে, যে আমি বলেছিলাম কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারটা ছিল। আসলে কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারটা তো ছিল, এখন নেই। ওটা ছিল বলেই তো কনস্টিটিউশনের কিছু কিছু পার্ট আমরা সে সময় নিয়েছিলাম, মাননীয় স্পিকার। কারণ এই সংবিধান তো বলে নাই যে কোনো দেশ থেকে প্রধানমন্ত্রী ভেঙে গেলে কি করা যাবে। সংবিধানে অনেক গ্যাপ ছিল, যার কারণেই দেখা গিয়েছিল সেই সময় শাহাবুদ্দিন সাহেবের ওখানে আমাদের অনেকেই এখানে যারা আছেন ওনারা শপথও নিয়েছেন, কিন্তু পরে আবার শাহাবুদ্দিন সাহেবকে চ্যালেঞ্জ করেছেন, এই পার্লামেন্ট ছেড়ে বয়কট হয়েছে। তো এই ব্যাপারগুলি তো ছিল। আমরা তো সেই সময় এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিলাম। আরেকটা কথা আসে সংস্কার, আমার সময় অনেক অল্প, মানে স্পিকার কথা তো অনেক চলে আসছে। আপনার হুইপ আপনাকে 1 মিনিট সময় বাড়িয়ে থ্যাংক দিয়েছে। ইউ। Total সংস্কার 6 মিনিট। আর সংশোধন, এই দুইটা কথা নিয়ে খুব আলাপ হচ্ছে অনেক স্পিকার। আমি এটা আসলে বুঝতে পারছি না, যে আমার মনে হচ্ছে এর মধ্যে খুব ফাইন একটা লাইন আছে, যে সংস্কার আর সংশোধন এই জিনিসটা মানে কি। আমরা তো চাচ্ছি যে এই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি পার্লামেন্টে, সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং ঠিক আগেও যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। আরেকজন আমার সম্মানিত সংসদ সদস্য এখানে বলে গেলেন প্রিঅ্যাম্বল পড়লেই ওই সংস্কার পরিষদের কথা চলে আসবে। আমি মনে করি এখানে আমাদের সম্মানিত আইনমন্ত্রী সাহেবের সেই বক্তব্যের পরে এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সেই ইলাবোরেট এক্সপ্লেনেশনের পরে কেউ যদি বোঝে, তাহলে আর এই অর্ডার নিয়ে কেউ কোনো কথা বলবে না। দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও, এটা থাকে না। এবং বারবার যে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা মানি না, এই কারণে আমরা গণভোট মানি না, ইট ইজ আনট্রু। আমরা গণভোট মানি বিকজ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণভোট মানি, আর এই কারণেই আমরা হ্যাঁ ভোট দিয়েছি এবং আমাদের সংসদ নেতাও হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে। আমরা যদিও এটা বাইরে থেকে আসছে তাও বলি, সময় 1 মিনিট বাড়া দেবে, তাও একটা গল্প বলি, যে শপথের কথা বলছে। এই গল্পটা আসলে বলা ইম্পর্টেন্ট। স্পিকার, একটা আইন ছিল, অতিথি পাখি মারিলে 10 বছর কারাদণ্ড। একজন এক বাড়ির মুরগি আরেক বাড়িতে চলে গেছে, ওই লোক জবাই করে খেয়ে ফেলছে। এই লোক মামলা করছে যে এর 10 বছর জেল হইতে হবে, কারণ মুরগিও পাখি আর অন্যের বাড়ি অতিথি। তো কেউ যদি আইন না বোঝে, তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মানুষ স্পিকার বারবার বলেই যাচ্ছি, দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও, উই রেসপেক্ট রেফারেন্ডাম। এই কারণে আমরা আসছি। এটাকে ইমোশনাল কালার দিয়ে বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। দিস ইজ সো আনফেয়ার। আরেকটা কথা, 1 মিনিট আপনার শেষ হয়ে গেলে আরেক মিনিট বলতে পারবেন। জুলাই জাতীয় সনদের 2025 এর ভবিষ্যতের পথরেখা, আমি আগেও যা বলছি এখনো তা বলছি। যেই সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাট যেটা আমরা সংশোধন করতে পারি, যেটা আমরা ঠিক করতে পারি সংবিধানের মধ্যে থেকে, আমরা সেটাই করব। আর এই ভবিষ্যতের পথরেখার আরেকটা কথা বলে দিতে চাই মাননীয় স্পিকার, এই পথরেখায় আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই এই পথে, এবং যখন চলতে চাই আমরা গণতন্ত্রকে আপলিফট করে চলতে চাই। জনগণের ম্যান্ডেট, যার কারণে 217টা সিট পেয়ে আমরা এখানে, আমরা আইন পরিবর্তন করতে চাই, সংবিধানের মধ্যে থেকেই করতে চাই। আপনাকে ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1। আপনার সময় 10 মিনিট। আমি প্রথমেই মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ যে কথাটি বলেছেন, জনগণের ক্ষমতায় ওনারা বিশ্বাস করেন, সেটার সূত্র ধরেই বলছি, গণভোটে জনগণ কি রায় দিয়েছিল সেটা একটু জানা দরকার। গণভোটের মূল প্রশ্ন যেটা ছিল, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? মাননীয় স্পিকার, আপনারা যদি গণভোটে বিশ্বাস করেন, জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণ এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে কিভাবে আপনারা বলেন এটার এখতিয়ার নেই? একথা আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। মাননীয় স্পিকার, এখতিয়ারের প্রশ্নে অনেক কথা এসেছে, কিন্তু এখতিয়ার আছে কি নাই এটা বলার এখতিয়ার কার আছে এটা সংবিধান থেকে দেখবেন না? সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে এটার এখতিয়ার শুধুমাত্র রয়েছে আমাদের হাইকোর্টের, সেটা ছাড়া আর কারো
ওই এখতিয়ার নেই। আমাদের এই সংসদকে বলা হচ্ছে আমরা নাকি সার্বভৌম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই সংসদ বলে সার্বভৌম। এই সংসদ কি এই সংবিধান অনুযায়ী সার্বভৌম? সংবিধানের 65 অনুচ্ছেদে কি বলা হয়েছে মাননীয় স্পিকার? প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের উপর ন্যস্ত হইবে। আমরা এই সংবিধান দ্বারা আইন প্রণয়নের ক্ষমতা প্রাপ্ত। কোনটা আইন এখতিয়ার বহির্ভূত ভাবে হয়েছে এটা ডিক্লেয়ার করার কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতা রয়েছে শুধুমাত্র হাইকোর্টের। আমরা যদি এই সংবিধান মানি, আমরা যদি এটাতে সত্যিকার অর্থেই বিশ্বাস করি, আমাদেরকে আজকে এই কথা মেনে নিতে হবে। আরো অনেক কথা বলা হয়েছে। আমরা জুলাইয়ের কথা বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছি, কিন্তু আমরা সংবিধান মানি না। মাননীয় স্পিকার, এই কথাটি ঠিক নয়। আমরা যেটা মানি না সেটা হলো সংবিধানের যে ব্যাখ্যা আপনারা দিতে চেষ্টা করছেন, সেই ব্যাখ্যা মানতে আমাদের কষ্ট হচ্ছে। আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করছেন, এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। সংবিধান বলতে আপনারা বুঝাচ্ছেন এই বইতে কালো অক্ষরে যা লেখা রয়েছে সেটা সংবিধান। আমরা বলছি এটা সংবিধানের অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা করে ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করা হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ছুঁড়ে ফেলা হয়েছে। আমরা তার বিরুদ্ধে। আমরা মনে করি সংবিধান যেটা বলেছে সংবিধান সম্পর্কে, এই সংবিধানের 7ম অনুচ্ছেদে যেটা বলা হয়েছে জনগণের অভিপ্রায়, সেটাই হলো সংবিধানের মূল শক্তি। এই অভিপ্রায় যেভাবে ব্যক্ত করা হবে, সেই ব্যক্ত করা জিনিসটি সংবিধান। জনগণের রায় মাননীয় স্পিকার কিভাবে ব্যক্ত হয়? জনগণ যখন ভোট দেয়, জনগণ যখন গণ অভ্যুত্থান করে, জনগণ যখন বিপ্লব করে, তখন জনগণের সেই সাংবিধানিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। সেটাকে যদি আপনারা অবজ্ঞা করেন, তাহলে প্রকারান্তরে আপনারা সংবিধানকেই অবজ্ঞা করছেন। এটাই আমরা বলতে চেয়েছি। জনগণ গণভোটে 70% ভোট দিয়েছে। তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে মেনে নিয়েছে। এই বাস্তবায়ন আদেশকে মেনে নিয়ে আপনারা সংস্কার পরিষদ গঠন না করে, সংস্কার পরিষদের শপথ না নিয়ে, সংস্কার পরিষদ 30 দিনের মধ্যে না ডেকে আপনারা এই সংবিধানকে অবজ্ঞা করেছেন, জনগণের ক্ষমতাকে অবজ্ঞা করেছেন, জনগণের উইল পাওয়ারকে আপনারা অবজ্ঞা করেছেন, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে আপনারা অবজ্ঞা করেছেন। মাননীয় স্পিকার, সংবিধানের গুণ কীর্তন করতে যে 5ম সংশোধনীর কথা এখানে টেনে আনা হয়েছিল, আমি কোট করছি ভার্বাটিম, এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। সামরিক শাসনের মধ্য দিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেয়া হয়। এটার একমাত্র উদাহরণ বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা করেছিলেন। মাননীয় স্পিকার, খুবই সত্য কথা। আমরা যেটা বলতে চাই, এই 5ম সংশোধনীকে এই সংবিধান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল সেদিন। ফ্যাসিবাদী সরকার এটা করেছিল, আপনারা একই পথ অনুসরণ করছেন। এটাই আমাদের দুঃখের বিষয়। সেদিন শুধুমাত্র 5ম সংশোধনীকেই বাতিল করা হয়নি, সেদিন সংবিধানের দোহাই দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কি কথা বলা হয়েছিল সেটা জানা দরকার জাতির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয়েছিল অবৈধ দখলদার। আমি কোট করছি মাননীয় স্পিকার, সেই জাজমেন্টে কি বলা হয়েছিল? দ্য হাইকোর্ট ডিভিশন হ্যাভিং ফাউন্ড খন্দকার মুশতাক আহমেদ, জাস্টিস এস.এম. সাইম এন্ড জেনারেল জিয়াউর রহমান অ্যাজ ইউজারপার্স। এটার মানে হলো হাইকোর্ট পেয়েছে, যেটা তারা সাব্যস্ত করেছে, খন্দকার মুশতাক আহমেদ, জাস্টিস এস.এম. সাইম এবং জেনারেল জিয়াউর রহমান হলো অবৈধ দখলদার। সংবিধানের আজকে আপনারা যেরকম দোহাই দিচ্ছেন, সংবিধানের এই সংকীর্ণ মিনিংকে আপনারা উপরে তুলে ধরছেন, এটাকে যদি মেনে নিতে হয়, 5ম সংশোধনী বাতিল রায়ের মাধ্যমে জিয়াউর রহমান অবৈধ ক্ষমতার দখলদার হন। আপনারাই এখন বিচার করুন। সংবিধানের দোহাই যেভাবে দিচ্ছেন, এটা মেনে শহীদ জিয়াউর রহমানকে আপনারা ক্ষমতার অবৈধ দখলদার হিসাবে স্বীকার করে নেবেন কিনা? মাননীয় স্পিকার, এই সংবিধানের দোহাই দিয়ে 13-10 সংশোধনী কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করা হয়েছিল। বাই দ্য ওয়ে মাননীয় স্পিকার, এই কেয়ারটেকার গভর্নমেন্টকে আপনারা সেদিন 5ম সংসদে মেনে নিতে চাননি। আপনি সেই পার্লামেন্টের অংশ ছিলেন। জুলাই গণরায়কে নিয়ে যেভাবে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, বলা হচ্ছে আভ্যন্তরীণ প্রতারণার দলিল, সেদিনও বলা হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট নিরপেক্ষ হতে পারে শুধুমাত্র পাগল আর শিশু। কিন্তু পরবর্তীতে যখন জনগণ রাস্তায় নেমেছিল, আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট মেনে নিতে বাধ্য হয়েছিলেন। সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য সেই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে বাতিল করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই 13-10 সংশোধনীর রায়ের মামলায় আমরা দেখেছি, সেখানে রায়ে যেটা বলা হয়েছে, জনগণের হাতে ক্ষমতা রয়েছে, তারা যখন যেভাবে চায় সেভাবে তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে তারা ইউজ করতে পারে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত আইনমন্ত্রী সেদিন আরো বলেছিলেন, আমাদের 24-এর গণঅভ্যুত্থানের জুলাই সনদকে আমরা বড়জোর তুলনা করতে পারি 90 দশকের গণ অভ্যুত্থানের 3 জোটের রূপ
রূপরেখার সাথে। মাননীয় স্পিকার, উনি এটা সত্যি কথাই বলেছেন। এই যে জুলাইয়ের সনদ হয়েছে, এই সনদটি পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের একটি ঐক্যমত, 3 জোটের রূপরেখা যেরকম ভাবে হয়েছিল এটাও সেভাবে হয়েছে। কেউ এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কেউ পরিপূর্ণ ঐক্যমত্য পোষণ করেছেন, কিন্তু পরবর্তীতে যখন এটার উপরে গণভোট হলো, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। এই দুইটার কনস্টিটিউয়েন্ট যেই পাওয়ারটা রয়েছে, এই দুইটার মধ্যে যে আইনগত পার্থক্য রয়েছে এটা বুঝতে হবে। পলিটিক্যাল পার্টিগুলার যেই কনসেনসাস তৈরি হয় সেটার আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যেই বিষয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রয়োগ করে মতামত প্রকাশ করে, সেটার একটি আইনি ভিত্তি হয়। সুতরাং এই গণভোটকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই গণভোটের রায়কে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, এখানে অনেক কথা বলা হয়েছে, সবকিছুর জবাব দেওয়া যাবে না। এখানে বলা হয়েছে প্রেসিডেন্ট অনেক কিছু পারেন না, তাকে পারানো হয়। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে পারেন কি পারেন না সেটি আরেকটি প্রশ্ন, কিন্তু যেই প্রেসিডেন্ট ফ্যাসিবাদের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আরোহণ করেছেন, তিনি অনেক কিছুই পারেন না, এটা স্বাভাবিক। তিনি যেটা পারতেন স্বাভাবিকভাবে সেটা তিনি করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি যখন দুদকে ছিলেন সেদিন তিনি জিয়া অরফানেজ মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন, কিন্তু তাকে জনগণ বিপ্লবের পরে অনেক কিছু পারিয়েছে, যার সরাসরি সুবিধাভোগী আজকের আমাদের সরকার দলীয় সংসদ সদস্যগণ। সেদিন তাকে কি জিনিস পারিয়েছিল আমি আপনাকে একটু বলতে চাই। 6/8/2024 যেদিন সংসদকে ভেঙে দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতি ভেঙে দিয়েছিলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাথে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে জাতীয় সংসদ ভেঙে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমাকে যদি 1 মিনিট সময় দেন আমি শেষ করে দিব। 1 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। বিরোধী দল নেতা বলেন 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। সেদিন রাষ্ট্রপতি 3 বাহিনী প্রধানের সাথে সব পরামর্শ করেছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেছিলেন। সংবিধানের কোন বিধি মেনে তিনি এটা করেছিলেন? মাননীয় স্পিকার, সংবিধানের 72 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতিকে যদি সংসদ ভাঙতে হয় শুধুমাত্র প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তিনি এটা ভাঙতে পারেন। সেদিন প্রধানমন্ত্রী তো ভারতে পালিয়েছিলেন, সেই প্রধানমন্ত্রীর কোন পরামর্শের ভিত্তিতে সেদিন এটা তিনি করেছিলেন? একই সাথে একই প্রেস বিবৃতিতে সেটা বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিও একই পদ্ধতিতে দেয়া হয়েছে। এই সংবিধানের 49 অনুচ্ছেদ মোতাবেক মুক্তি দেয়া হয়েছে। 48-3 অনুযায়ী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার বাধ্যবাধকতা ছিল। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছিল সেটা জাতি জানতে চায়। একইভাবে সংবিধানের 48টি ধারা একে একে এই 1.5 বছরে লঙ্ঘন করা হয়েছে, যার প্রত্যক্ষ সুবিধাভোগী আমরা সবাই। এই সংসদের নির্বাচন মাননীয় স্পিকার কিভাবে হয়েছে? 123 অনুযায়ী জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত। সংসদ ভাঙার 90 দিনের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হয়েছিল সংবিধানকে লঙ্ঘন করে। 26 আগস্ট 2024 সালে, তারও প্রায় 1.5 বছর পরে নির্বাচন হয়েছে। সংবিধানের কোন ধারা মোতাবেক সেই নির্বাচন হয়নি। মাননীয় স্পিকার, যেটা আমরা বলতে চাই মোটা দাগে, আপনারা বলেছিলেন সেই লক, হবস, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা, রুসোর কথা, আমি আরো বলতে চাই সেই ইস্তিয়াক পেপারের কথা, যেখানে জনগণের ক্ষমতাকে এই সংবিধানের উপরে তুলে ধরা হয়েছিল। সেই সংবিধানকে যদি আপনারা মানেন, জনগণের রায়কে যদি মানেন। ধন্যবাদ মাননীয় সদস্য আহমদ বিন কাসেম। পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি একটি অন্ধকার ঘর থেকে ফিরে এসে, যেখানে আমার মতো আরো শত শত লোককে নিয়ে যাওয়া হয়েছিল। তারা আর ফিরে আসার সৌভাগ্য তাদের হয়নি। তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ, এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আমরা যারা গুমের শিকার, সে অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহর গুনছিলাম। আমরা মনে দিয়েছিলাম এই অন্ধকার ঘরে আমাদের মৃত্যু হচ্ছে, হয় তারা আমাদেরকে হত্যা করবে, এখানে আমাদের মৃত্যু হবে। কথা বলার কেউ ছিল না আমাদের। পিঁপড়ার টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। মনে হতো মৃত্যুর থেকে 1000 গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে ট্রেনে হিসছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে ফ্যাসিবাদ কি বিতাড়িত করে আমাদেরকে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। মানে এই সংসদকে যদি বলতে হয় তাহলে বলতে হবে মুসলিমদের মিলন মেলা। এখানে এমন একজন কেউ পাওয়া যাবে না যে গত ফ্যাসিস্ট আমলে জুলুমের শিকার হয়নি। আমি
গুমের ভুক্তভোগী যারা ফিরে আসছে তাদের পক্ষ থেকে, গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যদি এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয়, নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই কাদের। ধন্যবাদ। মাননীয় স্পিকার, শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায়, এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধনী করা হোক। যদি সেটা না করা হয়, ধন্যবাদ। 12 তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। We got you.